This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজনীতির নাম অনুমতি আজকের স্পেশাল রিপোর্টে আসবো সে কথায়, তবে তার আগে একটা ভালো খবর দিয়ে দিই। অবশেষে হলো, ধূপগুড়ি মহকুমা হলো। মহকুমার দায়িত্ব গ্রহণ করলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। আবির মেখে লাড্ডু বিলি করে উদযাপন করলেন ধূপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা। দেখাবো সেই ছবি। ধূপগুড়ি মহকুমা হলো সেলিব্রেশনের ছবি দেখছেন, যেখানে বড় বড় পোস্টার, ব্যানার, অভিষেকের ছবি, সঙ্গে ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিক, মহকুমা হওয়ার ঘোষণার পরই এক্স পোস্টে অভিষেক নিজে জানিয়েছিলেন তিনি কথা দিলে কথা রাখেন। সেই ছবিটাও দেখাবো। প্রতিশ্রুতি তো তিনিই দিয়েছিলেন নবজোয়ারের প্রচারে গিয়ে, 3 মাসের মধ্যে মহকুমা হবে ধূপগুড়ি। 3 মাসে হয়নি, কিন্তু হলো তো। এক্স পোস্ট করেছিলেন মমতাও। দায়িত্ব নিয়ে খুশি হয়েছেন মহকুমা শাসকও। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব অর্পণ করেছেন তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত আমরা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, প্রকল্পগুলো, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি যে প্রকল্পগুলো আছে, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, সেই প্রকল্পগুলোর সুবিধা মানুষজন পাচ্ছে কিনা, এইটা ধূপগুড়ি শহর, বানারহাট এবং ধূপগুড়ি ব্লক, 3টে ক্ষেত্রতেই আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। যাক, কিছু তো পজিটিভ হলো। তবে অনুমতি চাইলে সব কিছু নেগেটিভ হয়ে যায় কেন বলুন তো? দেখুন, মিটিং মিছিল হলে বিরোধীদের প্রায় সব ক্ষেত্রেই পুলিশের না শুনতে হয়। তা বলে নেতাজির গলায় মালা দিতে গেলেও? নেতাজির গলায় মালা তো সভা, মিটিং, মিছিল, ধর্ণা অবস্থান নয়। তাতে কি অসুবিধা? সেটাই তো প্রশ্ন। সেখানেই তো লুকিয়ে রাজনীতি। চলুন দেখি কেন অনুমতি চাইলেই শাসকের না। নেতাজির জন্মদিন, কভি হ্যাঁ কভি না, এই খেলাটাই রাজ্যে চলছে। বুঝলেন না? শাসক দল মিছিল করবে, পুলিশ অনুমতি দিয়ে দিচ্ছে, আর বিরোধীদের বেলায় একেবারে না। বিরোধীদের অভিযোগ তো তাই। তাহলে টানাপোড়েনের বিহিত করবে কে? অগত্যা চলো আদালতে। অবশ্য ব্যতিক্রম আছে, যেমন 22 তারিখ তৃণমূলের সংহতি মিছিল, রাম মন্দির উদ্বোধনের দিন কেন সম্প্রতি পদযাত্রা, প্রশ্ন তুলে হাইকোর্টে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানে আদালতের থেকেই মিছিলের অনুমতি পেয়েছে শাসক। মুদ্রা প্রশ্নটা কি? কোন কর্মসূচির অনুমতি দেবে কে? পুলিশ, প্রশাসন নাকি আদালত? আদালতের পথেই তো কদম কদম বাড়ায় যা। মুর্শিদাবাদ ফরওয়ার্ড ব্লকও তো পুলিশকে হাইকোর্ট দেখাচ্ছে। কেন? রাম মন্দির নয়, বিষয় এবার নেতাজি। কিন্তু গত বছর এই ঘটনা ঘটায় আমরা এবছর অগ্রিম ইসলামপুর থানায় আমরা পারমিশনের জন্য লোকাল নেতৃত্ব যায়, কিন্তু বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন ইসলামপুর থানার ওসি, এবং তার পরিষ্কার বক্তব্য যে এখানে যিনি স্থানীয় বিধায়ক আছেন তিনি মালা না দেওয়া পর্যন্ত কেউ এই নেতাজির মূর্তিতে মাল্যদান দিতে পারবে। শুনলেন জেলা ফরওয়ার্ড ব্লক নেতা স্বরূপ দের অভিযোগ। 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আর সেই দলের নেতারাই অনুমতির গেরোয়। দলের নেতার গলায় মালা পরাতে পুলিশের পারমিশন লাগবে, তাও মিলছে না। মুর্শিদাবাদের ইসলামপুর বাস স্ট্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। 1998 সালে মূর্তি স্থাপন করেন ফরওয়ার্ড ব্লকের অশোক ঘোষ, কিন্তু তাল কাটে গত বছর। ফরওয়ার্ড ব্লকের নেতারা সেই মিছিলে মালা দিতে গেলে আক্রান্ত হন। এবার তাই তাড়াতাড়ি পুলিশের অনুমতি নিতে গিয়েছিলেন জেলার ব্লক নেতৃত্ব। তখনই নাকি পুলিশ তাদের বলে, তৃণমূল বিধায়কের মালা দেওয়া না হলে আর কেউ মাল্যদান করতে পারবে না।
ভাবুন, সবার আগে অধিকার শাসক দলের। ফরওয়ার্ড ব্লক অভিযোগ করলো, আর জবাব দিতে নেমে পড়লেন জেলা তৃণমূল মুখপাত্র অশোক দাস। তারপর চলল তো বিভ্রান্তিমূলক কথা বলে ওরা নেতাজিকে সামনে রেখে ওরা বাজার তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ইসলামপুর একমাত্র ব্যতিক্রম জায়গা মুর্শিদাবাদ জেলায় যেখানে কনস্পিরেন্সি করছেন ইসলামপুর থানার ওসি। সেই ব্যাপারে আমরা আজকে এসপির কাছে লিখিতভাবে আমরা রিটিন কমপ্লেন জানি। ফরওয়ার্ড ব্লক এর সঙ্গে নেতাজির ছবিটা আছে ঠিক কথা, কিন্তু ফরওয়ার্ড ব্লকের ব্র্যাকেটে ওরা সিপিআইএম পার্টি লেখা হয়ে গেছে। যে এসপি সাহেব যদি সমাধানের রাস্তা না বের করতে পারেন, আমরা সেই কপি কিন্তু চিফ মিনিস্টারের দপ্তরে এবং রাজ্যের যিনি পুলিশ প্রধান আধিকারিক ডিজি, সেই ডিজির কাছেও আমরা সেই চিঠি পাঠিয়ে। এখন যদি আইন মেনে ওরা যদি পুলিশের কাছে দরখাস্ত করে, পুলিশ নিশ্চয়ই আপত্তি করবে না। এখন ওরা বাজার তৈরি করতে, পুলিশের বিরুদ্ধে বাজার গরম করতে, তাই বললে হবে? সদুত্তর তিনি কি দেবেন না দেবেন আমরা জানি না, কিন্তু আমরা প্রোগ্রাম করতে যাব। তার জন্য যদি কোনো ঘটনা ঘটে তার দায়ভার নিতে হবে ইসলামপুর থানার ওসি। আমরা এইটা কাল পর্যন্ত অপেক্ষা করব, সোমবার দিন দরকার হলে আমরা হাইকোর্টে মামলাও করব। তো ঘুরে ফিরে দাঁড়ালোটা কি? বাজার গরম কে করছে? ওই কভি হ্যাঁ কভি না কে করছে? আর এবার সেই আইনের গুঁতোতেই সুর কাটলো গান মেলায়, তাল কাটলো গানের লড়াই বেঁধে গেল। আপাতত বাতিল বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব একেবারে শেষ বেলায়। কেন? ওই অনুমতি, পুলিশের অনুমতির গেরো। এমন সময় করা হলো যখন শনিবার, কাল রবিবার, হাইকোর্টে যাওয়ারও সুযোগ আমাদের থাকলো না। এমন সময় ট্র্যাপ করা হচ্ছিল, সঙ্গীত অনুষ্ঠান করারও অধিকার থাকলো না, শিল্পীরা গান গাইতে পারবেন না। আপাতত বাতিল সঙ্গীত উৎসব, তবে হবে সরস্বতী পুজোর পর। বিজেপির সাংস্কৃতিক শাখার উদ্যোগে হওয়ার কথা ছিল গান উৎসবের, সেখানে থাকার কথা ছিল বিরোধী দলনেতারও, কিন্তু শেষ বেলায় বাতিল কেন? চলল রাজনীতির গানের লড়াই। বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী নোটিশে এই ব্যাপারগুলো নিয়ে আসি এবং তিনি বলেন যে যারা বঞ্চিত শিল্পী তাদের জন্য বঙ্গ সঙ্গীত উৎসব 2024 করা হোক এবং তারই প্যাট্রোনেজে আমরা বঙ্গ সঙ্গীত উৎসব 2024-এর ঘোষণা করি। শুভেন্দু গান গাইবে? আমি অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিতেন্দ্র তিওয়ারি এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত বিশেষজ্ঞ শুভেন্দু অধিকারী যেন বিজেপির সঙ্গীত মেলায় সঙ্গীত চর্চা করেন। সে কি করবেন না? মমতা ব্যানার্জি একাই গান করবে, হাম্বা রাম্বা কাম্বা কাম্বা, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাং। আর শুভেন্দুর গান মানে শুভেন্দুর তো 7 সুর বেরোয় না, ওর তো 3য় সুর আর 6ষ্ঠ সুর, গা ধা, এছাড়া তোর বেরোয় না। ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয়, ওনার সঙ্গে আশা ভোসলের কথা হতো, সন্ধ্যাদি ওনাকে গান শিখিয়ে গেছে। সুতরাং ওই সঙ্গীত মেলা কি হবে? 3য় সুর আর 6ষ্ঠ সুরের লোকেরা মিলে সঙ্গীত মেলা আয়োজন করেছে, ওখানে পুরো সারেগামা পাদানিসা বেরোবে নাকি? অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন, উনি একাই গান করবেন, আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না। 3য় সুর 6ষ্ঠ সুর, শুভেন্দু চললো কত দূর। এতদিন বলতাম বাংলায় পাতা পড়লেও রাজনীতি, এখন তো বাংলার সুরে সুরে লুকিয়ে রাজনীতি। শনিবার শুরু করার আগেই আপাতত বাতিল সঙ্গীত উৎসব। প্রশ্ন তো উঠবেই, সঙ্গীত মেলা তুমি কার? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার একটা অ্যাপ্লিকেশন থাকবে, ইনক্লোজার থাকবে, তাহলে আমরা পারমিশন পাবো। মাননীয় অনুপ্রেরণা ছাড়া বাংলায় কোনো অনুষ্ঠানই করা যাবে না। রাজ্য সঙ্গীত মেলার পাল্টা বিজেপির সঙ্গীত উৎসব, আর সেখানেই তাল কাটল শেষ বেলায়। শাসকের মন্ত্রী মুখপাত্ররা যুক্তি দিতে দেরি করেননি। যত মিটিং মিছিল করে আমরা পুলিশের থেকে অনুমতি নিতে হয়, একটা তো শৃঙ্খলা সবাইকে মানতে হবে। ওই জায়গাটায় যদি দেখা যায় গঙ্গাসাগর ফেরত সাধুরা রয়েছেন বা অন্য কোনো প্রশাসনিক সমস্যা রয়েছে। শাসকের যুক্তি আর বিরোধী দলনেতার নিশানায় কে? আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে
বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন, অন্য তাদের ডাকবেন না, তারা কেউ সঙ্গীত নয়, তারা কেউ সঙ্গীত শিল্পী নয়। এরা কি সঙ্গীতের কালচার? এরা কি সঙ্গীত কালচার করে? কোন সঙ্গীত আছে? বেলায়েত খান? তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয়। উনি তার যাদেরকে রেকগনাইজ করবেন, তাই আজকে 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো। কে বুঝবে ওখানে? ওখানে তো কিছু ওই লাফালাফির লোক বেশি আছে দেখেছি, বাইকে করে যারা যায় এরকম টিকা ফিকা মেরে, ওরা কি সঙ্গীত বুঝবে? বাগদেবীর পুজোর দিন পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে। যাও না, ডোবার লেন চলছে, যাও নাকি ভালো করে সঙ্গীত বুঝে এসো। এই তো কাল 22 তারিখ থেকে ডোবার লেন, ভালো করে বোঝো সঙ্গীত। বাংলার কালচার নিয়ে টানাটানি করছে, টানাটানি করে কালচার হয়? গানেতেও টানাটানি, আর রাজনীতির কনফ্রন্টেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে পুলে রাখবে, যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে, রাম মন্দির দেখতে না পারে। এই তো পশ্চিমবঙ্গে চলছে। দেখুন, রাজনীতি যখন অনুমতি নিয়ে, তখন নওশাদ সিদ্দিকীর কথা বলতেই হবে। তিনি হুঙ্কার ছড়েছিলেন সভা করবই ভিক্টোরিয়া হাউসের সামনে। পারলেন না, সভা করতে হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তবে আইন আদালত করেও শেষমেশ কোর্টের অনুমতিও তিনি পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন ভিক্টোরিয়া হাউস ওনার পৈতৃক সম্পত্তি। এইভাবে এই দম্ভ আমরা ভাঙবই বলে হুঙ্কার দিয়েছেন নওশাদ। একটা কথা মনে করে দিতে চাই, ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা। নওশাদ কি বোঝাতে চাইলেন? 1 মাঘে শীত যায় না। ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলেও নওশাদ যে হার মানছেন না স্পষ্ট করেছেন। বলেছেন রাজনীতি একদিনের ম্যাচ নয়, দীর্ঘ লড়াই, লং টার্মের। ভেঙে পড়ার কোনো জায়গা নেই এখানে, হতাশা রাখলে হবে না, ধৈর্যই সম্পদ। চড়াই উতরাই থাকবেই। নিজের কর্মীদের ধৈর্য ধরার কথা বলছেন তরুণ রাজনীতিক। বলছেন শাসকের বিরুদ্ধে রাগকে ব্যালট বাক্সে নিয়ে যান। সংখ্যালঘু ভোটে নওশাদ কি শাসকের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিতে চান? ভিক্টোরিয়া হাউস নিয়ে শাসক দল বরাবরই স্থান মাহাত্ম্যের যুক্তি দেয়। ধর্মতলার ওই চত্বর এখন বিরোধীরও টার্গেট। বিজেপি থেকে আইএসএফ পছন্দের জায়গা এখন আর শহীদ মিনার নয়, ভিক্টোরিয়া হাউস। বিজেপিকে আইনি লড়াই করে যেখানে সভা করতে হয়েছে, কিন্তু আইএসএফ সেই অনুমতি পায়নি। সিঙ্গল বেঞ্চ অনুমতি দিলেও ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়। অত্যন্ত আনফরচুনেট সিদ্ধান্ত। আমরাও গেছিলাম আদালতের কাছে, আদালত আমাদেরকে পারমিশন দিয়েছিল, তো আদালত পুরো বিষয় দেখে যে ডিসিশন নিচ্ছেন সেটাই হবে। ওটা জনগণের, ওখানে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব। কোর্ট অর্ডার নিয়ে দরকার লাগলে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব। আমি কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলবো, পুলিশ যেভাবে নওশাদ সিদ্দিকীকে গত বছরের ঘটনার জন্য দায়ী করে যেভাবে মামলা সাজিয়ে কোর্টে করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, পুলিশের নক্কারজনক ভূমিকা। যদিও বঙ্গ বিজেপির আর এক মুখ দিলীপ ঘোষ বিরোধী দলনেতার উল্টোসুরি গাইলেন। আসলে ওইটা একটা প্রতিবাদের প্রতীক হয়ে গেছে। যেহেতু টিএমসি ওখানে সভা করে সবাই করতে যাচ্ছে, ওটা তো সভা করার মতো জায়গা নয়। পুরো রাজপথকে বন্ধ করে দিয়ে একদিন, এটা কোনো সভ্যদেশে হয় না। আমরা বারবার বলছি যে ওই জায়গাটা জনবহুল জায়গা, মানুষের অসুবিধা হয়, কিন্তু তৃণমূল বছরে মাত্র একটা দিন মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ওখানে সভা করে, তার মানে অন্য কারুর সেটা করতে হবে গাজুয়ারি করে। তাদের ক্ষেত্রে তো স্থান মাহাত্ম্যটা প্রযোজ্য নয়। কিন্তু টিএমসি শুরু করেছে এটা, তো বাকি পার্টির অধিকার হয়ে যায় যে একজন যদি করে আমরা কেন করব না, সেজন্য করছেন। সভা করার তো জায়গার কোনো কম নেই, বড় মাঠ আছে। এই বিতর্কেও নওশাদ মনে করছেন আদালতে জয় তাঁদেরই হয়েছে। আইএসএফ এর সভা বাতিল করতে রাজ্যের এজিকে সওয়াল করতে হয়েছে। নওশাদের কাছে এটাই তাঁর দলের প্রাপ্তি বড় জয়।
রবিবার বাছাই করা হাজার লোক নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেলা 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভা করবে আইএসএফ। যে কারণেই কি দলের কর্মীদের কলকাতায় আসতে বারণ করেছেন? নওশাদ অবশ্য পুলিশের চক্রান্তের গন্ধ পাচ্ছেন, মিথ্যে মামলার আশঙ্কা করেছেন। সেই কারণেই কর্মীদের সতর্ক করেছেন, কলকাতায় আসার দরকার নেই। একটা কথা মনে করে দিতে চাই, ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়। ওর কি দল আছে, কোনটুকু দল আছে, তার কতটুকু ক্ষমতা আছে আমার জানা নেই। সেও যেখানে খুশি মিটিং করতে পারে। তো বড় বড় কথা আমরা অনেক সময় শুনতে পাই, এই করবে সেই করবে, সেটা ফল ভোটের সময় দেখা যায়। অসন্তোষ দিকে দিকে। শনিবার আজ বেলা 1টা, একদিন আগে ডেডলাইন দিয়েছিলেন আন্দোলনকারীরা। তারপরেও নির্ধারিত সময়ে ধর্মতলায় যৌথ সংগ্রামী মঞ্চে কেউ যাননি। আন্দোলনকারীদের অনুরোধ কেউ কানে তোলেননি, না মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রীর কোনো প্রতিনিধি। শনিবারের বার বেলায় অপেক্ষার বেলা বাড়তেই অনশনে বসে পড়লেন ভাস্কর ঘোষরা। সরকারি কর্মচারীদের একাংশ আমরণ অনশন, ফের তাদের অনশনে বসতে হলো। আন্দোলনের মঞ্চ থেকে আওয়াজ উঠল, এই সরকার হায় হায়। এই সরকার হাই 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 হাই, তোমার ঘরে নিয়ন মাতি অনশনে আমার সাথী শাসক তোমার লজ্জা নাই। টানা অনশনের রেকর্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই রয়েছে। গত বছর ভাস্কররা 42 দিনের এই টানা অনশনে সেই রেকর্ড ভেঙে দিয়েছিলেন। অনশন প্রত্যাহার করেছিলেন অনেকে অসুস্থ হয়ে পড়ায়। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই, তৎকালীন বিরোধী নেত্রীর দেখানো পথেই কি এই মুখ্যমন্ত্রীর সরকারের বিরোধিতায় যাচ্ছেন তার সরকারের কর্মীরা? সিঙ্গুরের জমি আন্দোলনে 2006-এর ডিসেম্বরে টানা 26 দিন অনশন করেছিলেন মমতা। সেদিন বিরোধী নেত্রী, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। ডিএ নিয়ে সেই মমতার সরকারের বিরুদ্ধে অনশনকেই হাতিয়ার করছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত বছরের 10 ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক অনশন শুরু করে 44 দিনের মাথায় তা প্রত্যাহার করে নিয়েছিলেন ভাস্কর ঘোষরা। মমতার থেকেও বেশি দিন তারা অনশন চালিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই ভাস্কররা শনিবার থেকে ফের আমরণ অনশনে বসতে হলো। তাদের ধর্নারও 359তম দিন। আন্দোলনের 1 বছর হতে চলল, কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবি এখনো অধরাই। উনি নির্বিকার হয়ে আছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার দপ্তরের কর্মচারীদের সাথে যদি তাদের অভাব অভিযোগ নিয়ে বসার মতো সময় না পান, তাহলে তার বিবেক জাগানোর জন্য আর কি করা যেতে পারে, আর কোন রাস্তা থাকতে পারে? আজ থেকে অনশন শুরু হলো, ওদের দাবি যুক্তিসঙ্গত। যারা ঘোষণা করে বড় বড় কথা বলছে আর ছাপ্পা মারা সরকারি তকমা নিয়ে সরকার বিরোধী মঞ্চ খুলে বসে আছে, দোকান খুলে বসে আছে, তো তারা শিফটে আমরণ অনশন করবেন না নিজেরা করবেন? আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক। তবুও চাইব যে লড়াই নয়, সরকার আলোচনায় বসে সমস্যার সমাধান করুক। রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব, রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন। মুখ্যমন্ত্রী এই সম্পর্কে বলে দিয়েছেন, আর সরকারের এখতিয়ারে যা আছে সেটা সরকার করবে। আন্দোলনকারীরা বলছেন, আমরা লাঠি বোমা বন্দুক নিয়ে বেরোতে পারবো না, আন্দোলনটাই তাদের একমাত্র পথ। তারা মনে করেন বর্তমান বাজার পরিস্থিতিতে মহার্ঘ ভাতাই সব, তাই রাজ্যের চরম হুঁশিয়ারি সত্ত্বেও আন্দোলনের রাস্তা থেকে তারা পিছু হটেননি। শুক্রবারও তারা কলকাতায় রাজপথে নেমেছিলেন। 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। হুঁশিয়ারি, কোনো কাজ তারা করবেন না। লড়াইটা চোখে চোখ রেখে যেভাবে করে এসেছি সেভাবেই হবে। একদিকে আপনারা মামলা করবেন সুপ্রিম কোর্টে, আবার আপনারা আন্দোলনও করবেন। মুখ্যমন্ত্রী আমাদেরকে ভয় দেখাতে শুরু করেছেন, ভুয়ো ভয়। কাজ না করে করে কর্মচারীদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। যারা কাজ করেন তাদের উনি চোখ রাঙাচ্ছেন, এবং বলছেন তাদের বহিষ্কার করবে। ধমকে চমকে তো কাজ হবে না, ওনারা ডিএ চাইলে তাদেরকে ডিএ দেবেন না, ডবল কাজ করাবেন, এটা হয় না। আপনার পুলিশ সুপার, জেলার পুলিশ সুপার, সে ডিএ পাচ্ছে হচ্ছে মোদির ডিএ, আর নিচু তলার পুলিশ যাদেরকে দিয়ে উনি বিজেপির বিরুদ্ধে
লড়াচ্ছেন, বিজেপির কর্মীদেরকে অ্যারেস্ট করতে বলছেন, বেচারাগুলো 36% ডিএ কম পাচ্ছে। বেআইনিভাবে কোনো কাজ করতে চাইলে কর্মচারীরা তা বাধা দেবেই। সিপিএম, বিজেপি আর কংগ্রেসের একাংশের মদতপুষ্ট এই ছাপ্পা মারা সরকার বিরোধীরা অশান্তি করার চেষ্টা করছে ভোটের মুখে। ভোটের রাজনীতি করতে গিয়ে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজ এই স্পেশালের শেষে আপনাদের দেখাবো একটা স্পেশাল বেসুরো বাঁশি, শ্যামের বাঁশি। আমরা তো মমতা ব্যানার্জিরই দল করি, উনি যা নির্দেশ দেন সেটাই আমরা ফলো করি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক। অন্যায়ের বিরুদ্ধে কালকেও প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ করব। যেখানে অন্যায় হবে সেখানেই থাকবো। নেত্রী শিখিয়েছে লড়াই করেই বাঁচতে হবে, লড়াই 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 চাই। 365 দিন আমি ভোট করি, আমার জন্য সবসময় ভোট লেগে থাকে। আমি কোনো ওই পার্টিকুলারলি ভোটের সময় উদয় হলাম আবার ভোটের পরে অস্ত হয়ে গেলাম, এই রাজনীতিতে আমি বিশ্বাসই করি না। অর্জুন বলে না, আমি অর্জুন কি আমি তো জানি না। অর্জুন বলে কোনো কথা নয়। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সোমনাথ শ্যামও থাকবে। চলছে সেই কবে থেকে, আর তার মধ্যে আবার जरा पूछिएगा वो सादा पोशाक से कि नेपाल बॉर्डर पर आपके परिवार के कौन आदमी ड्रग्स के साथ पकड़ाया था और चोरी का गाड़ी में हथियार के साथ पकड़ाया था। विधायक बनाम सांसद, दलेर अंदरेर এই हाल दल की देखছে? मैं कहता हूं तुम कितना बड़ा नामर्द हो, नापुंसक हो कि तुम परिवार के बात करते हो। अगर मर्द का बच्चा हो तो इंसान के बात करो, मेरे बारे में बात करो। তোমার অফিসেও যখন মিটিং হয় তখন তোমার অফিসের বসরাও বলেন মিলেমিশে কাজ করতে হবে, মন দিয়ে কাজ করো। এ তো যে কোনো গার্জিয়ানরা বলবে। मैं कहता हूं तुम कितना बड़ा नामर्द हो, नापुंसक हो कि तुम परिवार के बात करते हो। अगर मर्द का बच्चा हो तो इंसान के बात करो, मेरे बारे में बात करो। কারা শুনতে পাইনি। এটা আমাদের দলের সভাপতি সুব্রত বক্সী দেখছে, নিশ্চিতভাবে রোকা যাবে। একটু আমি জানি না কেন বলছে, কি ব্যাপার।